দপ করে বাড়ির পেছনে আলোটা জ্বলে উঠতে কেমন যেন ভয় আর আতঙ্কে নিবারণ কেঁপে উঠল। দু হাতে নিজের চোখটা ঢেকে বিছানার বালিশে মুখ গুজে রাখার আপ্রাণ চেষ্টা করল সে, কিন্তু লাভ হলো না। বাইরে আলোটা জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই যেন অশরীরী কিছু কণ্ঠস্বর ফিসফিসিয়ে কথা বলতে শুরু করল। সেই অস্পষ্ট ফিসফাস যেন নিবারণের কানের পর্দা ভেদ করে মগজে ঢুকে পড়ছে। ঘরের দরজা জানালা সব বন্ধ, তবুও জানালার ওই ভাঙা ফাঁক দিয়ে আসা তীব্র আলোটা তার চোখে বিঁধছে। এবার যেন মনে হলো জানালার সেই ভাঙা কবজার কাছে কেউ এসে দাঁড়িয়েছে। নিবারণ আর সহ্য করতে পারল না, আর্তনাদ করে উঠল, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমার কাছে কিচ্ছু নেই, আমার কাছে কিচ্ছু নেই, বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার কাছে। কিন্তু নিবারণের আকুতি বাইরে থাকা লোকগুলোর মনে কোনো দয়া জাগালো না, বরং তারা পৈশাচিক উল্লাসে হেসে উঠল। জানালার উপর ভারী কিছু একটা আছড়ে পড়ল। নিবারণ থরথর করে কেঁপে উঠল। জরাজীর্ণ জানালায় লোহার কোনো শিক নেই। পাল্লাটা একবার ভেঙে গেলে ভেতরে ঢোকা স্রেফ সময়ের অপেক্ষা। নিবারণ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ছুটে গিয়ে পাল্লাটার ওপর নিজের রোগা দুটো হাত চেপে ধরল, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। আরও দুবার শক্ত কিছু একটা জানালার ওপর আছড়ে পড়তেই পাল্লাটা ভেঙে চৌচির হয়ে গেল। জানালা চেপে ধরা অবস্থাতেই নিবারণ ছিটকে গিয়ে পড়ল ঘরের মেঝেতে। ঘুটঘুটে অন্ধকার ঘর। নিবারণ ধুরন্ধর লোক, তাই মাটিতে পড়ে গড়িয়ে গড়িয়ে ঢুকে পড়ল বিছানার তলায়। ঠিক সেই মুহূর্তে জানালার ভাঙা ফাঁক গলে ঘরের ভেতর 3 জন পর পর নিঃশব্দে ঢুকে এলো। একজন বাইরে পাহারায় রইল। বিছানার নিচে নিবারণ তখন নিঃশ্বাস পর্যন্ত বন্ধ করে পড়ে আছে। যারা ঘরে ঢুকে এসেছে তাদের মধ্যে একজন কর্কশ গলায় বলল, আমাদের মিথ্যে কথা বলে কোনো লাভ নেই বুড়ো। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এক্ষুনি সব কিছু বার করে দে বলছি। ভালো কথা বলছি, সব বার করে দে। হেই, তুই অকারণে অত কথা বলছিস কেন? হ্যাঁ, তোর কি মনে হয় এই হাড় কিপটে পুরো নিবারণ এত সহজে সব কিছু উগলাবে? মার না লাগলে ওর মুখ খুলবে না, বুঝলি? তৃতীয় লোকটা কোনো কথা বলছিল না, কিন্তু জানালা দিয়ে আসা বাইরের অস্পষ্ট আলো আধারিতে তার অবয়ব দেখে নিবারণের বুকটা ধক করে উঠল। লোকটা কি তার বড্ড চেনা? সে কি চিনে ফেলার ভয়ে কথা বলছে না? বাকি দুজনকে গ্রামের লোক বলেই মনে হলো। নিবারণ তখন বিছানার নিচে একটা হাত দিয়ে নিজের মুখ চেপে কুঁকড়ে ধরে আছে। লোকগুলো ঘরের প্রতিটি কোণ তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। নিবারণের এই ঘরের পাশে আরও একটা ছোট ঘর আছে। হন্যে হয়ে ওরা যখন পাশের ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলো, নিবারণ সেই সুযোগে ঝপ করে বিছানার তলা থেকে বেরিয়ে এলো। সে ভেবেছিল ভাঙা জানালা দিয়ে লাফিয়ে বাইরে পড়লে জঙ্গল, সেখানে গা ঢাকা দিয়ে অন্তত হিরেগুলো বাঁচানো যাবে। তার কোমরের খুঁটেতে গোঁজা থলিতে রাখা হিরেগুলোই এখন তার কাল হয়েছে। কিন্তু জানালা দিয়ে বাইরে ঝাঁপিয়ে পড়তেই নিবারণের রক্ত হিম হয়ে গেল। সামনেই একটা জ্বলন্ত মশাল হাতে যমদূতের মতো দাঁড়িয়ে আছে কুচকুচে কালো সন্ডা মার্কা একজন লোক। তাকে দেখা মাত্রই নিবারণ চিনে ফেলল। এই গ্রামের বিশু পণ্ডিত। বিশু দিনের বেলা মাঠে চাষের কাজ করে, কিন্তু এখন মশালের আলোয় তার হিংস্র মুখের দিকে তাকিয়ে নিবারণ ভয়ে ভয়ে বলল, আমায় ছেড়ে দে,
আমি ছেড়ে দে, আমি ছেড়ে দে, আমি ছেড়ে দে, আমি ছেড়ে দে বিশু। এই হিরে আমি তোদের দিতে পারবো না রে, কিচ্ছু দিতে পারবো না আমি। এ আমার পূর্বপুরুষদের আমলের জিনিস। সারা সারা জীবন এত অভাবে কষ্টে থেকেও আমি এই হিরেতে কোনো দিন হাত দিইনি। তোরা ভাব করিস না বাবা, তোরা ভাব করিস না, ছেড়ে দে আমায়, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। তোমায় আর হাত দিতে হবে না নিবারণ কাকা, ওই হিরেতে এবার আমরা হাত দেব, বুঝলে? রাজকীয় হলে ওই জিনিস কিভাবে খরচ করতে হয় সে কথা আমাদের খুব ভালো করেই জানা আছে। এখন চুপচাপ প্রাণী বাঁচতে চাইলে ওটা আমাদেরকে দিয়ে দাও, নইলে এর ফল মোটেই ভালো হবে না। নিবারণ কিন্তু দম্বার পাত্র নয়। নিজের প্রাণের চেয়েও প্রিয় ওই থলেটাকে কোমরের কাছে শক্ত করে চেপে ধরে সে অন্ধকার ফুঁড়ে পালানোর চেষ্টা করল। কিন্তু তার আগেই বিশুর একটা লোহার মতো শক্ত হাত নিবারণের হাড় জিরজিরে কাঁধের ওপর নেমে এলো। ততক্ষণে জানালার দিক থেকে বাকি দলবল চলে এসেছে। নিবারণকে চারপাশ থেকে ঘিরে ধরে খল খল করে পৈশাচিকা হাসিতে তারা ফেটে পড়ছে। বুড়ো হলে কি হবে? গিলু বাছিয়া মাথায় আমাদের প্রায় ঘোলকাইয়ে দিচ্ছিল আর কি। ভাগ্যিস বিশু তোকে বাইরে পাড়ায় রেখে এসেছিলাম, বুড়ো কোথাকার। এই খবরদার, খবরদার বলছি, আমায় ছেড়ে দে তোরা, আমায় ছেড়ে দে, নইলে কিন্তু বড় সর্বনাশ হবে। ভালো হবে না বলছি, তোদের কিন্তু ভালো হবে না, ছেড়ে দে। নিবারণ খুড়ো, ভালো ভালো বলছি ওটা দিয়ে দাও, নইলে নইলে কিন্তু এই মশাল দিয়ে তোমার এই পাকা চুলে আগুন ধরিয়ে দেবো, এই বলে দিলাম। বিশুর কথা শেষ হওয়ার আগেই দলের একজন পাশ থেকে মশালটা কেড়ে নিয়ে নিবারণের ধুতিতে ঠেকিয়ে দিল। মুহূর্তের মধ্যে শুকনো ধুতিতে আগুন ধরে গেল। আগুনের লেলিহান শিখা সাপটে ধরল নিবারণের বৃদ্ধ শরীরটাকে। যন্ত্রণায় ছটফট করে নিবারণ পালাতে চাইলেও পারল না, কারণ ততক্ষণে বিশু আর তার দলবল একটা শক্ত লাঠি দিয়ে নিবারণকে মাটিতে চেপে ধরেছে। ওদের মধ্যে একজন ক্ষিপ্র হাতে নিবারণের কোমরের খুঁট থেকে হীরের পুটুলিটা কেড়ে নিল। আগুনের দহনে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করতে লাগলো নিবারণ। এত বড় সর্বনাশ তোরা আমার করলি তো। মনে রাখিস, মনে রাখিস, মনে রাখিস পাপিষ্ঠরা। অন্ধকার, অন্ধকার এই গ্রামে যখনই কোনো আলো জ্বলে উঠবে অন্ধকারে, তখনই আমি আসবো, আমি আসবো তখনই। আর যে আলো জ্বালাবে তার অন্তিম পরিণতি হবে অতি ভয়াবহ, অতি ভয়াবহ। এই আমার চিতা ভস্ম তোদের কাউকে শান্তিতে থাকতে দেবে না, কাউকে না, কাউকে না। আগুনে পুড়ে ছটফট করতে করতে নিবারণের দেহটা একসময় নিথর হয়ে গেল। বাড়ির পেছনের অন্ধকারেই পড়ে রইল একটা কয়লা হয়ে যাওয়া মৃতদেহ। আর নিবারণের আজীবনের সঞ্চয় সেই অভিশপ্ত হীরের পুঁটুলি নিয়ে বিশু আর তার দলবল নিঃশব্দে মিলিয়ে গেল গ্রামের অন্ধকার পথে। সসপ্যানের ভেতরে ফুটতে থাকা চায়ের ওপরে শটটির ওপর একবার হাতটা ঘুরিয়ে নিল হারু। চায়ের ওপর উঠে আসা ফেনা ফেনা ভাবটাকে আলতো করে নামিয়ে দিয়ে বিরক্তির সুরে বলল, তোমাদের বয়স কম, তোমরা হলে যাকে গিয়ে বলে রক্তবর, কিন্তু তোমরা ওই লোকটার কাছ থেকে এমন গাঁজা করে গপ্প শুনতে আসো কেন বলো তো? হ্যাঁ, এসব তুমি কি বলছো কি হারুদা? গাঙ্গুলি মশাই আমাদের মিথ্যে কথা বলবেন কেন? তিনি তার জীবনের প্রায় 20টা বছর এখানে ওখানে ঘুরে কাটিয়েছেন। 20 কি বলছি, তারও বেশি হবে। অত অভিজ্ঞতার ঝুলি থেকে তিনি নানা রকম গল্প আমাদের শোনান। এগুলো গাঁজাখুরি নয় গো হারুদা। গপনা চাই,
গাঁজা করি কথাবার্তা। এই চায়ের দোকানে বসে আড্ডা মারতে মারতে অনেকেই অনেক কিছু বলতে পারে, আমিও বলতে পারি। আমিও তো একবার শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে গরুর গাড়িতে এসে এক বেকায়দায় পড়েছিলাম। হারু কথাগুলো বলতে বলতে চায়ের ডেচকির ওপর ঢাকনা চাপিয়ে গামছায় হাত মুছতে মুছতে বেঞ্চের দিকে এগিয়ে আসছিল। ঠিক এমন সময় গাঙ্গুলি মশাই হুড়মুড় করে দোকানের ভেতর ঢুকে পড়লেন। একে তো টিপটিপ করে বৃষ্টি নেমেছে, তার উপর দুপুর পেরিয়ে বিকেল হতে শুরু করেছে। এই সময়ে সাধারণত হারু দোকান খোলে না, যদি না আজ সকালে দোকানটা বন্ধ থাকতো। গাঙ্গুলি মশাইকে ঢুকতে দেখেই হারু বিরস মুখে বলে উঠল, ব্যাস হয়ে গেল, যত সব গাঁজাখুরি গপ্প নিয়ে চলে এলেন উনি। আমি যেটা সত্যি কথা বলবো তার কোনো উপায় আছে নাকি? আরে বলো না গো হারুদা, বলো না। তুমি গাঙ্গুলি মশাইয়ের সামনেই বলো না, কি আছে? হ্যাঁ, গাঙ্গুলি মশাই গল্প শুনতে যেরকম ভালোবাসেন, বলতেও সেরকম ভালোবাসেন। কি বলেন গাঙ্গুলি মশাই? গল্প হলো গিয়ে উপাদেয় খাদ্যের মতো, খেয়ে যেমন সুখ, খাইয়েও তেমন সুখ। তাহারু, তোর যখন মনে হয়েছে গল্প বলবি, তাহলে আজ তোর মুখেই একটা শুনি না হয়, তারপরে সময় থাকলে না হয় আমি একটা বলবো। মনে মনে হারু এক গুঁয়ে কিসেমের মানুষ। একবার যে খাবার পাত ফেলে উঠে যায়, হারু সেখানে আর বসে না। তাই গলার স্বরে একটা শ্লেষ এনে বলল, হ্যাঁ, আমার আর খেয়ে দিয়ে কাজ নেই তো আর, ওসব থাক। বিকেলে বৃষ্টির মধ্যে খদ্দের না থাকার দুঃখ ঘোচাতে গিয়ে আপনাদের কাছে ওসব কথা বলে লাভ নেই। তার চেয়ে বরং আপনি যা বলছেন বলুন, আমি শুনি। গাঙ্গুলি মশাই মৃদু হাসলেন, তারপর গলার চাদরটা ঠিক করে নিয়ে বললেন, যা বৃষ্টি পড়ছে, এর মধ্যে ঘর থেকে বেরোবো কি না তাই নিয়ে দোটানা করছিলাম, বুঝলে। তা তোমরা কখন এলে? অনেকক্ষণ এসেছি গাঙ্গুলি মশাই। এই কলেজের জন্য শহরে চলে যেতে হবে সামনের মাসে, আর তো কটা দিন আছি এই গ্রামে, তাই এ কদিন আপনার গল্প থেকে বঞ্চিত হতে চাই না। তারপর আপনি সেই আগের দিন বলছিলেন না, মুকুন্দপুর নাকি একটা গ্রামে গিয়ে এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিলেন। সেই গ্রামে নাকি রাতের বেলা কোনো আলো জ্বলে ওঠে, সেই আলোর রহস্যটা আজ বলুন না। গাঙ্গুলি মশাই অতি কষ্টে যেন স্মৃতি হাতড়াতে লাগলেন। এমনভাবে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন তিনি। হারুর দিকে না তাকিয়েই হাতের ইশারায় আরও এক রাউন্ড চা দিতে বললেন। হারু অবুঝ বালকের মতো বাধ্য হয়ে 3 কাপ চা নিয়ে এসে ওদের সামনে রাখল। চায়ের গ্লাসে লম্বা একটা চুমুক দিয়ে গলাটা পরিষ্কার করে নিলেন গাঙ্গুলি মশাই। আসলে জীবনের অনেকটা সময় তো এখানে ওখানে ঘুরেই কাটিয়ে দিয়েছি, অভিজ্ঞতাও সঞ্চয় করেছি প্রচুর। তার মধ্যে কোনটা বলবো আর কোনটা বলবো না, সেটাই ভাবছি। যাই হোক, তোমরা তো আবার ভুতুরে গল্প ছাড়া অন্য কিছুই শুনতে চাও না। তেমন হলে তোমাদের আরো আশ্চর্য সব কথা বলতে পারতাম। একবার তো সুন্দরবনের পথে বাঘের পাল্লায় পড়েছিলাম, বুঝলে। তাছাড়া আরও কত কি। বাঘের গল্প শুনতে যে চাই না তা নয় গাঙ্গুলি মশাই, কিন্তু এখন সেই গল্প ঠিক জমবে না। আপনি বরং ওই গ্রামটার কথা বলুন না, যেখানে রাতে আলো জ্বলে না। গাঙ্গুলি মশাই মিটিমিটি হাসলেন, তারপর চায়ের গরম গ্লাসে আরও একটা লম্বা চুমুক দিয়ে বললেন, বিপদ বুঝলে হে, বিপদ যখন মাথার ওপর এসে কড়া নাড়ে, তখন মানুষ এমন অনেক কিছুই করতে রাজি হয় যেগুলো স্বাভাবিকভাবে ভাবাই যায় না। এমন একটা গ্রাম আছে যেখানে শনিবার সন্ধ্যের পর থেকে ভোরের আলো ফোটা পর্যন্ত কেউ ঘরের বাইরে পা পর্যন্ত রাখে না। কেউ যদি ভুল করেও বেরিয়ে আসে, তবে তাকে আর খুঁজে পাওয়া যায় না, যেন মানুষটা কর্পূরের মতো একেবারে উধাও হয়ে গেছে। এমন গ্রাম থেকে একবার তুমি ঢুকে পড়লে খুব সহজে আর বেরিয়ে আসতে পারবে না। এমনকি সেখানকার লোকেরাও গ্রাম ছেড়ে কোথাও যেতে চায় না। এমন অনেক অভিজ্ঞতা আমার ঝুলিতে আছে। হ্যাঁ, তা আপনি জীবনে কতবার ভূত দেখেছেন শুনি গাঙ্গুলি মশাই? 72 বার, বুঝলে, 72 বার, 72 টাইমস।
এর মধ্যে মাত্র 2বার ভূত দেখলে সাধারণ মানুষ ভয়ে হার্ট ফেল করে মারা যেতে পারে, সেখানে আমি 72 বার ভূত দেখেছি। তবে এই 72 বার হলো একেবারে স্বচক্ষে দেখা। বাকি কতবার যে অদ্ভুত কিছু অনুভব করেছি সে কথা না হয় বাদই দিলাম। 20 বছর ফরেস্ট অফিসারের চাকরি করার পর তো বাকি জীবনটা এখানে ওখানে ঘুরেই কাটিয়ে দিলেন, তা এখন ওই ছেলেদের কথাটার উত্তর দিন যে গ্রামে রাতে আলো জ্বলে না কেন। আজ দেখছি হাড়ুও গল্প শুনতে চাইছে, তা বেশ ভালো কথা। তা তোমাদের বলি শোনো, চাটা শেষ হয়ে গেছে, আরও 1 কাপ করে চা দিয়ে যা সারু। বাইরে বৃষ্টিটা বাড়তে শুরু করেছে মনে হয়। বাগিস আসার সময় ছাতাটা সাথে এনেছিলাম। ছাতাটা লম্বা বেঞ্চের একপাশে রেখে ভালো করে হাত পা গুটিয়ে জাঁকিয়ে বসলেন গাঙ্গুলি মশাই। চায়ের দোকানের পাশের এই বসার ঘরটা বেড়া দিয়ে ঘেরা, মাথার ওপর টিনের চাল। সামনের দিকের খোলা জায়গার দরজাটা হাড়ু টেনে দিয়েছে। বাইরে বৃষ্টির ঝাপটা বাড়ছে। এই অসময়ে আর কেউ দোকানে আসবে না। হাড়ু চায়ের সসপ্যান থেকে চা কেটলিতে নামিয়ে উনুনটা কমিয়ে দিয়ে নিজের টুলের ওপর চুপ করে বসল। বাইরের অন্ধকার আর বৃষ্টির শব্দকে ছাপিয়ে গাঙ্গুলি মশাই বলতে শুরু করলেন। তখন ফরেস্ট অফিসারের চাকরি ছেড়েছি, বছর 5 হয়েছে। পশ্চিমবঙ্গের এখানে ওখানে ঘুরতে ঘুরতে একদিন কি খেয়াল চাপলো মুকুন্দপুর যাব। অনেক দিন ধরে অনেকের মুখে মুকুন্দপুরের কথা শুনেছি। সেই অখ্যাত গ্রামটা মুকুন্দপুর থেকে একটু ভেতরের দিকে। গ্রামটা এতই ছোট আর অখ্যাত যে সেখানকার নাম কেউ এখনো পর্যন্ত ভালো করে জানে না। মুকুন্দপুর পৌঁছে বাস স্ট্যান্ডের কাছে এক হোটেলে ভাত খেয়ে নিলাম। হাত ধুতে ধুতে হোটেলের মালিককে জিজ্ঞাসা করলাম সে গ্রামের কথা। ও শুনেই থতমত খেয়ে গেল। বলল, খবরদার বাবু, ওই গ্রামে যাবেন না, ও জায়গা ভালো না। রাতের বেলা ওই গ্রামে কেউ আলো জ্বালাতে পারে না। একবার যদি কেউ আলো জ্বালে, আলো জ্বালালে কি হয়? কেউ কি বারণ করে? শুনেছি অনেক বছর আগে একজন না জেনে রাতের বেলা আলো জ্বালিয়েছিল। পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। কেন যে এমন হয়েছিল সে কথা কেউ জানে না। শুধু রাতের বেলা আশেপাশের লোকেরা তার আর্তনাদ শুনতে পেয়েছিল। তার মানে রাতের বেলা কেউ তার উপর আক্রমণ করেছে, কিন্তু তার সঙ্গে আলো না জ্বালাবার সম্পর্কটা কি? কেউ কি অন্ধকারে এসে হামলা করে? সে কথা আমি বলতে পারবো না বাবু। তা জানার জন্য ওই গ্রামে যেতে হবে। আপনি যখন যাচ্ছেন যান, তবে রাতের বেলা সেখানে থাকবেন না, ফিরে আসবেন। দরকার হলে আমার এই হোটেলেই আপনার মাথা গোজার ব্যবস্থা আমি করে দিতে পারবো। দেখে শুনে খুব ভালো লাগলো। অচেনা অচেনা মানুষের জন্য দোকানদারের এমন মনোভাব সচরাচর দেখা যায় না। আজকাল তো এমনটা পাবেই না। হোটেলের লোককে খাইয়ে কোনো রকমের টাকা নিয়ে বিদায় দিতে পারলেই হলো। তখনকার কথা ছিল আলাদা। যাই হোক, তার কাছে ভালো করে ঠিকানা জেনে নিয়ে পায়ে হেঁটে পথে যখন সেই গ্রামে গিয়ে পৌঁছালাম, বুঝতে পারলাম ঘন্টা 2 কেটে গেছে। বিকেল বিকেল ঘুরে সন্ধ্যার মধ্যে হোটেলে ফিরতে পারবো তখনও পর্যন্ত এমনটাই মনে হচ্ছিল। গ্রামে ঢুকে কিন্তু আলাদা কিছু মনে হলো না। অতি স্বাভাবিক 4-5টা গ্রামের মতো। গ্রামের লোকজন আমার দিকে মাঝে মাঝে কৌতূহলী হয়ে তাকিয়ে দেখছে। আর একটু এগোতে দেখি একটা বাড়ির উঠোনের কাছে বসে একজন মাটির কলসি বানাচ্ছে। যাতে সে বোধ হয় কুমোর। সে আমার দিকে মুখ তুলে তাকালো, চাকা ঘোরানো বন্ধ করে দিয়ে বলল, গ্রামে নতুন বলেই মনে হচ্ছে বাবুকে। বাবু, আর যাই করেন না কেন, রাতের বেলায় এই গ্রামে কিন্তু মোটেই থাকবেন না, সন্ধ্যের আগেই পালাবেন। দেখো বাপু, আমি বাইরে থেকে এসেছি। এই গ্রামের আসল ব্যাপারটা কি, মানে রাতের বেলায় গ্রামে আলো জ্বালতে নেই, সবাই থাকতে বারণ করে, তাহলে তোমরাই অন্ধকারে টিকে আছো কি করে? আমার এই প্রশ্নে লোকটা চাকা ছেড়ে উঠে দাঁড়ালো। হাত ধুয়ে
আমায় ডেকে তার ডাওয়ার এক পাশে বসালো। এক বাটি মুড়ি বাতাসার সঙ্গে এক গ্লাস মিষ্টি জল এগিয়ে দিল সে। বোঝা গেল সে একাই থাকে বাড়িতে। জল খেয়ে গ্লাসটা রাখতে রাখতেই সে বলল, বাবু, আমাদের এই গ্রামে অন্ধকার নামার পরে আলো জ্বালা বারণ আছে। আলো জ্বালালে এমন বিপদ হয় যা আপনি ধারণাও করতে পারবেন না। আমার নিজের বাবাও এভাবেই মরেছে বাবু। ভুল করে রাতের বেলা সে আলো জ্বালিয়ে ফেলেছিল, আর সেটাই হলো ওনার কাল। কথাগুলো বলার সময় লোকটার মুখে সেই ম্লান হাসিটা কোথায় যেন মিলিয়ে গেল। এবার কিন্তু আমি সত্যি অবাক হলাম। এতক্ষণ পর্যন্ত ঘটনাটা নিয়ে আমার মনে একটু সন্দেহ থাকলেও লোকটার চোখের দিকে তাকিয়ে বুঝলাম সে এক বিন্দু মিথ্যে বলছে না। লোকটার বয়স আমার থেকে কম হলেও তার চোখে মুখে এক গভীর আতঙ্কের ছাপ। কম মানুষের সাথে তো আর মিশিনি, তাই অভিজ্ঞতার ঝুলি থেকে এইটুকু বুঝে ফেলার ক্ষমতা আমার ছিল। সে আবার বলতে শুরু করলো, এরপরে যতবারই এখানে কেউ রাতের বেলা থাকতে চেয়েছে আমি তাকে বারণ করেছি, কিন্তু কেউই আমার কথা শোনেননি বাবু। যারা শোনেননি তাদের মধ্যে অনেকেই আর পরের দিনের সূর্য দেখেননি। দেখো বাবু, আমি শুধু জানতে চাই আসল ব্যাপারটা কি, কেন এমনটা হয়। আর তুমি বলছো তোমার বাবা মারা গিয়েছিল রাতে আলো জ্বালিয়ে। তোমার বাবার সাথে ঠিক কি হয়েছিল সেই রাতে জানো? আমার কথা শুনে সে কিছুক্ষণ পাথর হয়ে বসে রইল। বাইরের আকাশটা তখন ছাই রঙা হয়ে আসছে। সে যেন অনেক আগের এক বিভীষিকাময় স্মৃতি হাতড়াতে লাগলো। তারপর ধীর গলায় বলতে শুরু করলো তার বাবার সেই শেষ রাতের কাহিনী। আমার বয়স তখন ওই 13 কি 14 বছরের মতো হবে। ছোটবেলায় মাকে হারিয়েছিলাম। বাবার আমি এই গ্রামে তখন থেকেই থাকি। বাবা সবসময় বলতো রাতের বেলা যেন আলো না জ্বালানো হয়, এমনকি ঘরের ভেতরে জানলা দরজা সবকিছু বন্ধ করেও আলো জ্বালানো বারণ। আমাদের গ্রামের নিয়ম খুব কড়া বাবু। যতীন বলতে লাগলো, মুকুন্দপুরে বাচ্চাদের বড় না হওয়া পর্যন্ত আলোর ধারে কাছে যেতে দেওয়া হয় না। দেশলাই, হ্যারিকেন, লম্ফ বা মোমবাতি সবই থাকে তাদের নাগালের বাইরে। মনের ভুলেও যেন কেউ রাতের অন্ধকারে আলো না জ্বালিয়ে ফেলে, তার জন্যই দেশলাই রাখা থাকে অনেক উঁচুতে। যতীনের বাবা কুমোরের কাজ শেখাতে লাগলো। যতীনের দিনকাল মন্দ কাটছিল না, কিন্তু তারপর সেই অভিশপ্ত রাতটা এলো। সেদিন আমার ভীষণ জ্বর, গা যেন পড়ে যাচ্ছে। অন্ধকারের মধ্যেই বাবা আমার কপালে জল পট্টি দিচ্ছিলেন, কিন্তু জ্বর কিছুতেই কমে না। আমি যন্ত্রণায় বাবাকে বললাম, বাবা কবিরাজের কাছে যাও না, আমার ভীষণ কষ্ট হচ্ছে বাবা, আর সহ্য করতে পারছি না। বুকটা কেমন করছে, মনে হচ্ছে আমি মরে যাচ্ছি। অমন কথা বলিস না বাবা। আজকের রাতটা কোনোভাবে কাটিয়ে ফেল, কাল সকালেই আমি ওষুধ এনে দেব। আজ অমাবস্যা, বাইরে ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারে কবিরাজের বাড়ি পর্যন্ত যাওয়া সম্ভব নয় রে। যতীন থামলো, ওর চোখ দুটো ছল ছল করছে। সে আবার বলতে শুরু করলো, সেই হাড় কাঁপানো শীতের রাত, তার ওপর অমাবস্যা, আলো ছাড়া ঘর থেকে বেরোনো অসম্ভব। কিন্তু যতীনের অবস্থা ক্রমে খারাপ হতে শুরু করলো। তার বাবা আর স্থির থাকতে পারলেন না। বাবা দেওয়ালের কুলুঙ্গি থেকে দেশলাইটা হাতে নিলেন, আর ঠিক তখনই শুনতে পেলাম বাইরে থেকে সেই তীব্র হাসির শব্দ, যেন কেউ অন্ধকারের আড়াল থেকে আমাদের দিকে নজর রাখছে। বাবা থরথর করে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন, আমার ছেলেটা অসুস্থ, ওর কোনো ক্ষতি করো না, আমায় ছেড়ে দাও। আমি কবিরাজের কাছে যাব, ওকে বাঁচাতে হবে। আমি আধ বোঝা চোখে দেখলাম ঘরের দরজা খোলা। বাবা সেই নিকষ অন্ধকারের দিকে তাকিয়ে কাকে যেন কি সব বলছেন, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ আর সেই অদ্ভুত হাসিটা কানে আসছিল। বাবা শেষবারের মতো আমার দিকে তাকালেন। চিন্তা করিস না বাবা, আমি এক্ষুনি কবিরাজকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ,
তোর কিচ্ছু হতে দেব না আমি। যতীন একভাবে কথাগুলো বলে চুপ করে গেল। দাওয়ায় তখন অন্ধকার গাঢ় হয়ে এসেছে। ওর নীরবতা সহ্য করতে না পেরে আমি অধৈর্য হয়ে বললাম, তারপর তারপর কি হলো যতীন? তোমার বাবা কি ফিরলেন? বাবা যখন ঘর থেকে বেরোলেন, ঠিক তখনই মনে হলো বাবার একটা আর্ত চিৎকার শুনতে পেলাম। আর তারপর একটা বিভীষিকা। উঠোনে ভারী কিছু একটা আঁচড়ে পড়ার শব্দ হতে লাগলো। একবার নয়, বারংবার। মনে হচ্ছিল কেউ একটা ভারী বস্তুকে সজোরে মেঝের ওপর আছাড় মারছে। বাবার গোঙানিটা প্রথমে কয়েকবার শুনেছিলাম, তারপর যেন সব নিঝুম হয়ে গেল। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো, দেখলাম অলৌকিকভাবে আমার শরীর একদম ঠিক হয়ে গেছে। জ্বর নেই, ব্যথা নেই। টলতে টলতে ঘর থেকে বেরিয়ে উঠোনে আসতেই দেখলাম বাবার সেই হ্যারিকেনটা ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে রয়েছে চারিদিকে। কিন্তু বাবা কোথাও নেই। উঠোনে রক্তও নেই, ধস্তাধস্তির চিহ্নও নেই, কিছুই নেই যা দিয়ে বোঝা যাবে বাবা কোথায় গেলেন। কবিরাজ মশাইকে সব বললাম। তিনি শুধু গম্ভীর হয়ে আমার দিকে চেয়ে রইলেন। তখনই বুঝতে পেরেছিলাম বাবাকে আমি আর কোনোদিনই ফিরে পাবো না। এরপর আর কোনোদিন ওর হদিশ পাওয়া যায়নি যতীন? কোনো সূত্র পাওয়া যায়নি? যতীন ম্লান হাসল, ধীরে ধীরে মাথা নাড়ল সে। ওর দু চোখে তখন এক গভীর শূন্যতা। ও আবার বলল, আসলে আলো জ্বালাবার পর ঠিক কি হয় সে কথা চট করে কেউই বলতে পারে না বাবু। কারণ বিপদটা শুধু তারই হয় যে আলোটাকে জ্বালায়। বাকিরা কেউই কিছু দেখতে পায় না। তারা শুধু শোনে তীব্র হাসির শব্দ, ভারী কিছু আছড়ে পড়ার শব্দ, কিংবা হ্যারিকেন লম্ফ ভেঙে কুড়িয়ে যাওয়ার শব্দ। সেই আলোর সাথে সাথেই মানুষটাও যেন উবে যায় এই বাতাস থেকে। এতক্ষণ পর্যন্ত এই রহস্য জানার একটা কৌতূহল ছিল মাত্র, কিন্তু এখন সেটা একটা জেদে পরিণত হলো। কি এমন অলৌকিক শক্তি যার জন্য যতীনের বাবাকে এমনভাবে হারিয়ে যেতে হলো? যদি মৃতদেহ পাওয়া যেত তবে না হয় বোঝা যেত এটা একটা খুন, কিন্তু মানুষ হারিয়ে যায় কোথায়? কোনো গর্তে, নাকি অন্য কোনো জগতে? যতীন বোধহয় আমার চোখের ভাষা পড়তে পেরেছিল। ও আমার কাঁধে একটা হাত রেখে কাতর গলায় বলল, বাবু, আপনি গ্রামে থাকলেও আমার অসুবিধা নেই। আজ রাতটা আমার বাড়িতেই থাকুন। কিন্তু দোহাই আপনার, আলো জ্বালাবার মতো কাজটা আপনি করবেন না। যে আলো জ্বালাবে তাকে কিন্তু মরতেই হবে। এটাই গ্রামের অমোঘ নিয়ম। আমি তখন ওকে আশ্বস্ত করলাম, বললাম, ঠিক আছে বাপু, আমি এখানেই থাকবো, অসুবিধা নেই। ওর বাড়িতেই আশ্রয় নিলাম। ভাবলাম সারা রাত ওর সাথে কথা বলে কাটিয়ে দেব। কিন্তু মনের কোণে তখন একটা শয়তান উঁকি দিচ্ছিল। আমার জেদ চাপল, মাঝরাতে একবার হলেও আলো জ্বালিয়ে দেখব ঠিক কি হয় গ্রামে। হাড়ু আবার চা দিয়ে গিয়েছিল। বসন্ত তাতে লম্বা লম্বা চুমুক দিতে শুরু করেছে। বাইরের বৃষ্টিটা একটু একটু করে কমছে। বসন্ত হঠাৎ প্রশ্ন করল, তার মানে ভূত প্রেত হোক বা যাই হোক না কেন, তাকে তো কেউ দেখেনি। কারণ যে আলো জ্বালিয়েছে সে তো মরেছেই, আর তার দেহ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে গাঙ্গুলি মশাই, আপনি নিজেও সেদিন আলো জ্বালিয়েছিলেন, কিন্তু আপনি তো এখনো আমাদের সামনেই দিব্যি বসে আছেন। তাহলে রহস্যটা কি? গাঙ্গুলি মশাই আবার মিটিমিটি হাসলেন। তারপর ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতে শুরু করলেন, এই ব্যাপারটা তো আসল। সেদিন সন্ধ্যার পরেই কিন্তু যতীন আমায় নিয়ে ঘরে ঢুকে পড়ল। নিয়ম মেনে সন্ধ্যার অন্ধকার নামার আগেই আমরা রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। ঘরে বসে আমরা নানা কথা বলতে লাগলাম। যতীনের কথা, আমার ফরেস্ট অফিসার জীবনের কথা। একসময় রাত গভীর হলো, যতীন উঠে দাঁড়ালো। এই ঘরেই আপনি শুয়ে পড়ুন বাবু, আর ওই পাশের ঘরে আমি শুচ্ছি। তবে খবরদার বাবু,
রাতের বেলা ভুল করেও কিন্তু দেশলাই জ্বালাবেন না। মনে রাখবেন, এটা কিন্তু আপনার শহর নয়। যতীন চলে গেল। আমার পকেটে যে একটা দেশলাই ছিল সে কথা আমি ওকে একবারও বলিনি। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো, নিঝুম অন্ধকার। ব্যবসা গরমে বিছানায় এপাশ ওপাশ করার পরেও যখন ঘুম এলো না তখন উঠে পড়লাম। জানলার কাছে গিয়ে মনে হলো একটু খুলে রাখি। আলো জ্বালতে বারণ করেছে, কিন্তু জানালা খুলতে তো বারণ করেনি। জানালা খুলতেই বাইরে ঠান্ডা হাওয়া ঘরে এলো। গ্রামের চারপাশটা সন্ধ্যার পর থেকেই কেমন যেন থমথমে হয়ে গিয়েছিল। যতীনের বাড়ির পেছনের দিকে একটা ফাঁকা মাঠের মতো জমি নেমে গেছে নিচের দিকে, বহুদূর পর্যন্ত দেখা যায়। আকাশে অল্প চাঁদের আলোতে বাইরেটা আবছা আলোকিত। আমি জানালার কাছে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা কথা ভেবে অবাক হলাম। রাতের বেলা তো লোকে ঘর থেকে বাইরে যায় না, কিন্তু গ্রামের পরিবেশটা এমন কেন? আমি জানালা থেকে সরে আসতে যাব এমন সময় মনে হলো দূরের আকাশের দিকটায় বিশাল কালো একটা ছায়া যেন ধীরে ধীরে বাতাসে ভর করে গ্রামের দিকে এগিয়ে আসছে। আমি চমকে উঠলাম। ওটা কি? প্রথমে মেঘ বলে মনে হয়েছিল, কিন্তু মেঘ অত দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। অত বড় কোনো পাখিও হতে পারে না ওটা। তাহলে ওটা কি? দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো দূর থেকে তীব্র একটা তীক্ষ্ণ শব্দ ভেসে আসতে লাগলো। হ্যাঁ, এই এমন মাঝে মাঝে হয়, বুঝলেন গাঙ্গুলি মশাই। এই নিশি যখন ডাকে তখন এমন হয়, আবার ভূতে যখন বুলি নিয়ে যায় তখনও এমন হয়। কিন্তু ওই গ্রামে তো এমন কিছু ছিল বলে মনে হয় না। অন্য কিছু একটা ছিল। না হলে একটা কথা ভাবুন, এই যে গ্রামে আলো জ্বালানো বারণ, সে গ্রামের লোকে জেনে শুনে কেন বিপদের মধ্যে পা দেবে? মানুষের সাহস যতই হোক না কেন, অজানার প্রতি একটা একটা ভয় তো থাকেই, নাকি? শুধু আপনি কিছু একটা করেছিলেন বোধহয় ওই রাতে, তাই না? আপনি আলো জ্বালিয়েছিলেন। অনেকক্ষণ জানলার ধারে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম সেই দানবীয় কালো ছায়াটা মাঠের ঠিক মাঝখানে এসে নামল। আর সেই মস্ত ছায়া থেকে পিল পিল করে লম্বা লম্বা কয়েকটা অবয়ব নেমে এসে মাঠের এদিক ওদিক ঘুরতে শুরু করলো। আবছা চাঁদের আলোয় ওদের কুৎসিত নড়াচড়া স্পষ্ট দেখা যাচ্ছে। ঠিক তখনই মনে হলো আমার কানের একদম কাছে কেউ হিম শীতল গলায় ফিস ফিসিয়ে উঠল। আলো জ্বালিয়ে দেখ, একবার শুধু আলোটা জ্বালিয়ে দেখ। আমি ঘোরের মাথায় পকেটে দেশলাই খুঁজতে লাগলাম। হাতরাতে যখন কাঠিটা খুঁজে পেলাম তখন জানলার ঠান্ডা হাওয়া ঘরটাকে বরফ করে দিয়েছে। আমার প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল। একবার ভাবলাম যতীনকে ডাকি, কিন্তু তখনই দেখলাম জানালার ওপারে কারা যেন এসে দাঁড়িয়েছে। কি বিভৎস চেহারা ওদের! লম্বা সন্ডা মার্কা শরীর, খালি গা, পরনে শুধু একটা ময়লা ধুতি চড়ানো। শরীর থেকে চটচটে রক্ত গড়িয়ে পড়ছে, মুখগুলো হা করা, কিন্তু ভেতরে দাঁত বলতে কিচ্ছু নেই। আর চোখের জায়গায় দুটো বিভৎস কালো গহ্বর। সেই গহ্বর আর হাঁ করা মুখ থেকে এক অদ্ভুত গঙ্গানি ভেসে আসছে। আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু তখনই আবার সেই অদৃশ্য কণ্ঠস্বর আদেশ দিল, আলো চাল। নিজের অজান্তেই কখন যেন টেসলার কাঠিটা চালিয়ে ফেলেছি, আর সেই এক চিলতে আগুন জ্বালার সঙ্গে সঙ্গেই বাইরে থেকে এক নারকীয় অট্টহাসি ভেসে এলো। মুহূর্তের মধ্যে বাইরের সেই বিভৎস মূর্তিগুলো ভোজবাজির মতো মিলিয়ে গেল, কিন্তু তার বদলে আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল।
দেখি আমার বিছানার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ, শীর্ণকায় চেহারা, মাথার চুল দাড়ি সব ধবধবে সাদা, এক হাতে একটা লাঠি, খালি গা, পরনে একটা ময়লা ধুতি। আমি তোতলাতে তোতলাতে বললাম, আপনি কে? এই এই মাঝরাতে কোত্থেকে এলেন? আমি কে তাই গ্রামের লোক জানে না, কিন্তু রাতের অন্ধকারে এই অভিশপ্ত গ্রামে আগুন জ্বালালেই যে আমায় আসতে হয়। ওই দেখ, ওরা তোর জন্য অপেক্ষা করছে। তোর রক্ত মাংস ছিঁড়ে খাবে বলে কতদিন ধরে ওদের আমি ক্ষুধার্ত রেখেছি। বৃদ্ধ আঙ্গুল তুলে ছাদের দিকে দেখালো। তাকিয়ে দেখি সিলিং থেকে ঝুলছে অজস্র হাত পা কাটা মুন্ডহীন মৃতদেহ। সেখান থেকে টাটকা রক্ত চুইয়ে পড়ছে মেঝের ওপর। সেই দেহগুলোর মুখগুলো অজস্র লম্বা দাঁত দিয়ে আমার দিকে তাকিয়ে হিংস্র মাছের মতো খপ খপ করে কামড়ানোর চেষ্টা করছে। হাওয়ায় দুলতে থাকা ওরা একটু একটু করে নিচে নেমে আসছে আমার দিকে। একবার আমার নাগাল পেলে ওই রাক্ষসের দাঁত দিয়ে আমার শরীরটাকে ছিঁড়ে খুঁড়ে শেষ করে দেবে। যতীন, 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 বাঁচাও, বাঁচাও! চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে স্বর ফুটল না। মনে হলো আমি আর এই গ্রামে নেই, অন্য কোনো এক নরকে পৌঁছে গেছি। আকাশে সেই বৃদ্ধের পৈশাচিক হাসি, আর ঘরের ভেতরে সেই রাক্ষসে প্রাণীগুলোর লোলুপ শব্দের ভিড়ে আমি তখন দিশেহারা। সামান্য একটা দেশলাই কাঠি জ্বালানোর খসারত যে এমন ভয়ঙ্কর হতে পারে তা আমি স্বপ্নেও ভাবিনি। গাঙ্গুলি মশাইয়ের দিকে তাকিয়ে ওরা সবাই চুপ করে রইল। এমনকি হাড়ু পর্যন্ত নিজের হাতে থাকা চায়ের ছাঁকনিটা নাড়াতে ভুলে গেছে। গাঙ্গুলি মশাইয়ের চোখ দুটো এখন বিস্ফারিত, যেন সেই রাতের বীভৎস দৃশ্যটা এখনও ওর চোখের সামনে ভাসছে। বসন্ত আর বাবু একে অপরের মুখের দিকে চাচাই করল। তারপর বসন্ত অস্ফুট স্বরে বলল, তারপর তারপর কি হলো গাঙ্গুলি মশাই? সেই রাতে এক আশ্চর্য ব্যাপার ঘটেছিল। কিভাবে যে সেটা হয়েছিল তা আমি আজও জানি না। এমনকি যতীন পর্যন্ত কোনো হদিশ পায়নি। আমি তো তখন বুঝে গেছি আজই আমার শেষ দিন। সিলিং থেকে ওই হাত পা কাটা বিভৎস প্রাণীগুলো একটু একটু করে নেমে আসছে আমার দিকে। ওদের মুখ থেকে চটচটে রক্ত আর লালা চুইয়ে আমার গায়ে পড়ছে। আমি চিৎকার করতে গিয়ে বুঝলাম গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। আমি প্রাণপণে মনে মনে ঈশ্বরকে ডাকলাম। মনে মনে চিৎকার করে বললাম, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। এই গ্রামে আসা আমার জীবনের সব থেকে বড় ভুল। আমায় ছেড়ে দাও। ঠিক সেই সময় ঘরের দরজার ওপর কার যেন ধাক্কা পড়ল। শুনতে পেলাম বাইরে থেকে যতীন পাগলের মতো চিৎকার করে বলছে, বাবু, ও বাবু, আপনি ঠিক আছেন তো? দরজা খুলুন বাবু, দরজা খুলুন। বিছানায় বসা সেই বৃদ্ধ রক্তচক্ষু নিয়ে দরজার দিকে তাকালো। আর ঠিক সেই মুহূর্তে আমার মুখ থেকে মরণ চিৎকার বেরিয়ে এলো, যতীন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও যতীন! আমি চিৎকার করার সঙ্গে সঙ্গে সিলিং থেকে সেই বিভৎস প্রাণীগুলো ঝাঁপিয়ে পড়ল আমার ওপর। আমি এক লাফে জানলার কাছ থেকে সরে দরজার দিকে গেলাম। বৃদ্ধ তখন হো হো করে অট্টহাসি হাসছে। সেই হাসিতে গোটা ঘরটা কেঁপে উঠছে। হঠাৎ ওর হাতের লাঠিটা সশব্দে মেঝেতে পড়ে গেল। ওর চোখ দুটো মুহূর্তের মধ্যে টকটকে লাল হয়ে উঠল। ঠোঁটের এক পাশ থেকে গড়িয়ে নামতে লাগলো কালচে রক্ত।
ও আমার দিকে এমন চোখে তাকালো যার বর্ণনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যতীন দরজা ভেঙে যখন ঘরে ঢুকলো তখন আমার প্রায় জ্ঞান হারানোর জোগাড়। সেই বৃদ্ধের হাতের লাঠিটা ততক্ষণে আমার বুকের কাছে এসে পড়েছিল, আর 1 ইঞ্চি হলেই ওটা আমার বুক এফোর ওফোর করে দিত। বৃদ্ধের সেই কঙ্কালসার মুখ আর বিভৎস হাসি সহ্য করার ক্ষমতা আমার আর ছিল না। আমি অন্ধকারে তলিয়ে গেলাম। জ্ঞান যখন ফিরল দেখি সকাল হয়ে গেছে। যতীন ছাড়াও গ্রামের আরও কিছু লোক সেখানে জড়ো হয়েছে। সবাই অবাক বিস্ময়ে আমার দিকে তাকিয়ে। যতীন উল্লাসিত হয়ে বলল, বাবু, আজ পর্যন্ত এই গ্রামে রাতের বেলা আলো জ্বালিয়ে কেউই বাঁচতে পারেনি। আপনি প্রথম যে বেঁচে ফিরেছেন। ওই যে মেঝের ওপর পোড়া দেশলাই কাঠিটা দেখেই আমি বুঝতে পেরেছিলাম কাল রাতে আপনি নিষিদ্ধ কাজটা করেছিলেন। কিন্তু এমনটা কি করি হলো? আমাদের বাপ ঠাকুরদার আমলে এমনটা তো কখনোই ঘটেনি। কাউকে তো কখনো বেশি সেটি দেখিনি। আজ এমন অসম্ভব সম্ভব হলো কি করি? জানি না, তবে তবে মনে হলো ওই বৃদ্ধ লোকটা যাকে আমি দেখেছিলাম সে হয়তো মানুষ নয়। সে আমার ক্ষতি করতে গিয়েও শেষ মুহূর্তে কেন যেন করেনি। বৃদ্ধ লোক? ওরে বাবা, সে তো নিবারণ। অনেক বছর আগে সে মারা গিয়েছিল। তার মানে নিবারণের সেই লোককথা তবে সত্যি? নিবারণের গল্প? সেটা আবার কি? আজ থেকে অনেক বছর আগের কথা বাবু। আমাদের এই গ্রামে নিবারণ নামে এক লোক থাকতো। অনেকেই বলতো তার কাছে নাকি কয়েকটা মহা মূল্যবান হিরে রয়েছে। ওর পূর্বপুরুষ কোনো এক জমিদারের কাছ থেকে সেগুলো পেয়েছিল। নিবারণ চরম দারিদ্র্যের মধ্যে থাকলেও সেই হিরে কোনোদিনও ছোঁয়েও নি। কিন্তু একদিন রাক্ষসের দল ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। হিরে চুরি করতে? হ্যাঁ বাবু, গ্রামেরই কিছু লোক আর বাইরের 2-1 মিলে ওর বাড়িতে ঢুকলো। নিবারণ হিরে দেয়নি বলে ওরা পিশাচের মতো ওকে জ্যান্ত পুড়িয়ে মারলো। ওরই ঠিক ওই বাড়ির পেছনে। যে 4 জন এই কাণ্ড করেছিল তাদের মধ্যে বিশু পণ্ডিত নামে একজন ছিল। পরে সেসব স্বীকার করেছিল, কিন্তু সেই 4 জনের একজনও শান্তিতে মরতে পারেনি বাবু। সবাই জ্যান্ত পুড়ে মরেছিল বড় অদ্ভুতভাবে। বিশুর কথায় মরার আগে নিবারণ নাকি অভিশাপ দিয়ে গিয়েছিল। আজ রাতে আমার এই মৃত্যুর সময় কেউ আমায় বাঁচাতে এলো না। তোদের এই মশালের আলো দেখে আমি ভুল করেছিলাম। তাই এই গ্রামের অন্ধকারে যখনই কেউ আগুন বা আলো জ্বালাবে তাকে মরতে হবে আমার হাতে, মরতে হবে। তার মানে কাল রাতে আমি যাকে দেখেছিলাম সেই বৃদ্ধই হলো নিবারণ। ওর সেই রক্তচক্ষু আর হাতের লাঠি দেখে আমার বুক ফেটে যাচ্ছিল ভয়ে। নিবারণের মৃত্যুর পর অনেকেই ওকে দেখেছে। পরে তান্ত্রিক ডেকে গ্রাম শুদ্ধ করা হয়েছিল ঠিকই, কিন্তু তাতেও এই আলোর অভিশাপ কাটেনি। প্রথম লোকে বুঝতে পারেনি, কিন্তু রাতের বেলা আলো জ্বাললেই পরের দিন তাকে আর খুঁজে পাওয়া যেত না। কিন্তু বাবু, আপনি ওই যে হাত পা কাটা 4টে মূর্তিকে দেখেছিলেন, তারা কারা বলুন তো? আমি অনেক কষ্টে মনে করার চেষ্টা করলাম। ওরা যে মানুষ না অন্য কিছু তা বোঝা যাচ্ছিল না। তবে সংখ্যায় ওরা 4 জনই ছিল। হঠাৎ আমার মাথায় খেলে গেল নিবারণের হিরে যারা চুরি করেছিল তারাও তো ছিল সংখ্যায় 4 জন। সেই 4 জন পাপী কি আজও নিবারণের দাস হয়েই ঘরে ঘুরে বেড়ায়? আমি তাদের কথাই বললাম সবাইকে। আমরা কিছু জানি না বাবু। এরপরেও যদি রাতের বেলা আলো জ্বালানো বন্ধ না হয় তবে আমাদেরই বিপদ কাটবে না। আলো জ্বালালে কি সর্বনাশ হয় তা আপনি ছাড়া আর কেউ চাক্ষুষ দেখেনি।
বিপদ যে কি তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। তাই পরদিন সকালেই মুকুন্দপুর ছেড়ে চলে এসেছিলাম। এরপরে সারা জীবনে যখনই কোনো অন্ধকার রাতে আলো জ্বালাতে গেছি, তখনই বারবার মনে পড়ে যেত সেই অভিশপ্ত গ্রাম আর যতীনের কথাগুলো। তবে সেদিন রাতে জানালার কাছে দাঁড়িয়ে থাকার সময় আমার কানে কানে যে ফিসফিসানিটা এসেছিল, সেই গোপন কথা আজ আর কাউকে বলতে পারলাম না। গাঙ্গুলি মশাই থামলেন। চায়ের দোকানে তখন শ্মশানের নিস্তব্ধতা। হাড়ু, বসন্ত আর বাবু সবার চোখেই এক অজানা আতঙ্ক। মুকুন্দপুরের সেই অন্ধকার যেন এই চায়ের দোকানের কোণেও এসে জমা হয়েছে। বাইরে বৃষ্টির পর এখন ভেজা মাটির গন্ধ, কিন্তু আমাদের মনের ভেতরে তখন শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, কখনো কখনো অন্ধকারই বোধহয় নিরাপদ। আলোর পিঠে চড়ে যে মৃত্যু আসে তার থেকে পালানোর কোনো পথ নেই। গাঙ্গুলি মশাইয়ের কথা শেষ হতেই চারপাশ নিঝুম হয়ে গেল। হাড়ু এতক্ষণে পাথরের মতো দাঁড়িয়েছিল, এবার সে ধীর পায়ে এগিয়ে এলো। ওর চোখে মুখে ঘোর অবিশ্বাস। সে প্রশ্ন করল, সে না হয় বুঝলাম গাঙ্গুলি মশাই, কিন্তু আলো তো আপনিও জ্বালিয়েছিলেন, তবে আপনার কোনো ক্ষতি হলো না কেন? নিবারণের অভিশাপ আপনাকে ছুঁলো না কেন? এ প্রশ্নের উত্তর আমারও পরিষ্কার জানা ছিল না রে হারু। তোমরা তো জানো, ফরেস্ট অফিসার হিসাবে কতবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, কিন্তু সেদিন যখন মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েছিলাম তখন যতীনই তো আমায় উদ্ধার করলো। কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা কি জানো, পরদিন সকালে যখন সেই গ্রাম ছেড়ে চলে আসছি, তখন আমি যতীনকে কৃতজ্ঞতা জানাতে গিয়ে বললাম, যতীন, তুমি না থাকলে আজ আমার সৎকার হয়ে যেত রে ভাই। তুমি ঠিক সময়ে গিয়ে দরজা না ভাঙলে আজ আমি বেঁচে থাকতাম না। কি বলছেন এসব বাবু? আমি আপনাকে উদ্ধার করেছি? আমি দরজা ভেঙে আপনাকে বাঁচিয়েছি? না না বাবু, না। শেষ রাতের দিকে আমি তো ঘরের দরজা ভাঙা দেখে উল্টে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবলাম সবই শেষ। দৌড়ে গিয়ে ভেতরে দেখি আপনি মেঝেতে কাঠ হয়ে পড়ে রয়েছেন। আমি তো ভেবেছিলাম আপনার প্রাণ পাখি উড়ে গেছে। পরে দেখলাম আপনি স্রেফ ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন। প্রথমে মনে করলাম যতীন বোধহয় আমার সঙ্গে মশকরা করছে, কিন্তু যতীন মশকরা করার মানুষ নয়। ও ভীষণ ভয় পেয়ে গেল। ও আমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, বাবু, আপনি ঠিক করে বলুন তো, আপনি কাকে দেখেছিলেন? যে লোকটা দরজা ভেঙে ঢুকলো তার পরনে ঠিক কি ছিল বলুন তো? আমি একটু মনে করে দেখলাম। সেই রাতে দরজা ভেঙে যে লোকটা ঢুকেছিল তার পরনে ছিল একটা ধবধবে সাদা ধুতি, আর গায়ের ওপর জড়িয়ে রাখা ছিল একটা লাল রঙের পাতলা জামা, ঠিক যেমনটা আমি আবছা আলোয় দেখেছিলাম। কথাটা যতীনকে বলতেই ও চমকে উঠল। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল পাশের ঘরে। গিয়ে দেখি সেই ঘরের দেয়ালে টাঙ্গানো একটা ধুতি আর লাল একটা জামা, আর তার সামনে আসনে বসে রয়েছে একটি লোক, গায়ে চন্দন আর ফুলের মালা। না, লোকটা জীবন্ত নয়, ওটা একটা বড় ছবি। আমার আমার বাবা বাবা সব সময় অন্যের সাহায্য করতেন বাবু, বেঁচে থাকতেও করতেন, আর মরে গিয়েও নাকি এই গ্রামের অনেকের বিপদ আপদ সামলে দেন। নিবারণ খুঁড়োকে দেখে ভয় পেয়ে সবাই তান্ত্রিক ডেকে ওকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কিন্তু আবার বাবা কখনোই তাড়াতে চায়নি। নিবারণ যখন আপনাকে মারতে আসছিল তখন হয়তো আমার জায়গায় আমার বাবা এসে আপনার ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন। নিবারণের অভিশপ্ত আগুনের মাঝখানে সেদিন হয়তো বড় কোনো এক মায়ার শক্তি আমায় আড়াল করে রেখেছিল। ওই যে বলে না, পাপ যেখানে অক্টোপাসের মতো ঘিরে ধরে,
সেখানে কোনো কোনো পুণ্যাত্মা আজও ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। যতীনের কথা শুনে আমি স্তব্ধ হয়ে ওর দিকে আর দেয়ালে ঝোলানো সেই ছবিটার দিকে তাকিয়ে রইলাম। বাবা আর ছেলের চেহারার মধ্যে বিশেষ কোনো ফারাক নেই। তখন তো আর আজকের মতো ডিজিটাল ক্যামেরা ছিল না, তাই শহর থেকে লোক এসে ছবি তুলে নিয়ে যেত। তারপর সেই সাদা কালো ছবি কোনো রকমে বাঁধিয়ে রাখা হতো। সেই ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখলাম যতীনের চোখে জল চলে এলো। আর ঠিক তখনই বিদ্যুৎ চমকের মতো আমার মনে পড়ে গেল কাল রাতে দরজা খোলার পর আমি যখন লোকটার মুখের দিকে তাকিয়েছিলাম, এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম। তাই হতেই পারে ওই অদৃশ্য অপশক্তির সঙ্গে লড়াই করার জন্য সেদিন আরও এক অদৃশ্য শক্তি এসেছিল। সেই শক্তি কিন্তু মন্দ নয়। যেমন আলোর পাশে অন্ধকার থাকে, তেমনই সেই অন্ধকার মেটাবার জন্য মাঝে মাঝে পরম আলোকেও আসতে হয়। নিবারণ বৃদ্ধের মৃত্যুর সময় যে অন্ধকারের জন্ম হয়েছিল, সেই জিঘাংসাকে হয়তো শান্ত করেছিল তারই হাতে মারা যাওয়া যতীনের বাবা রতন। আর তার সেই পুণ্য ফলে আমি আজ তোমাদের সামনে অক্ষত শরীরে বসে রয়েছি। হারু আর কিছু বলল না। বসন্ত আর বাবু একে অপরের দিকে ইতস্তত করে তাকালো। হ্যাঁ, এখন হয়তো সেই গ্রামের রূপ বদলে গেছে। মফস্বল হয়েছে, গ্যাস বাতি এসেছে, ইলেকট্রিকও হয়তো পৌঁছে গেছে। কিন্তু আজও আমাদের দেশের এমন অনেক প্রত্যন্ত গ্রাম আছে যেখানে জল কিংবা বিদ্যুৎ কিছুই ঠিকমতো পৌঁছায়নি। সেই সব গ্রামে হয়তো আজও কেউ রাতের বেলা আগুন জ্বালাতে সাহস পায় না। আর যদি কেউ ভুল করে জ্বালিয়ে ফেলে, তবে নির্জন অন্ধকারে আজও কেউ তার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে যায়, হ্যালো জ্বালা, হ্যালো জ্বালা, তাহলেই দেখতে পাবি। গাঙ্গুলি মশাই কথা শেষ করে চুপ করলেন। বাবু আর বসন্ত ওঠার তোড়জোড় করল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আকাশ ভেঙে আবারও বৃষ্টি নামবে। হারু বিরস মুখে দোকানে ঝাঁপ নামাতে নামাতে বলল, না, আজ আর খদ্দের হবে না, দোকানটা বন্ধই করি। এই, তোমরা বরং এক কাপ করে চা খেয়ে যাও, বুঝলে? এমনিতেই দোকান বন্ধ হবে, চাটা নষ্ট হবে নইলে। তা গাঙ্গুলি মশাই, বলছি এই চা খেতে খেতে আর একটা ছোটোখাটো গল্প হলে হতো না? ওই যে বললাম না হারু, গল্প হলো উপাদেয় খাদ্যের মতো। কম হলে যেমন চলে না, বেশি হলে আবার অরুচি ধরে। হ্যাঁ, আজ আর নয়, আবার কোনো দিন হবে। কই দে দেখি তোর সেই কড়া করে গরম চাটা দে, গলাটা একটু খোলতাই করি আগে। বাইরে তখন অঝোরে বৃষ্টি নামছে। আর ওরা চা খেতে খেতে ভাবছিল সেই মুকুন্দপুর গ্রামের কথা, যেখানে আলো মানেই ধ্বংস আর অন্ধকার মানেই হয়তো বেঁচে থাকা।